নতুন রয়ের ডিরেক্টর আনুষ্ঠানিকভাবে কালকে জয়েন করলেন। পরাগ দায়িত্ব নেওয়ার পর একটা মন্তব্য করেছেন উনি সহকর্মীদের উদ্দেশ্যে যে বাংলাদেশের পরিস্থিতি খুব শীঘ্রই পরিবর্তিত হবে। ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি হাসিনার নির্বাসিত সরকার ইউনূসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব। এনসিপির পক্ষে সেনাবাহিনী যেভাবে গোপালগঞ্জে পাহারা দিল, এই পাহারাটা মনে হয় আর দেবে না। না যদি দেয় তাহলে এনসিপি সত্যিকার অর্থে কার্যক্রম করতে পারবে না। ভাগো আওয়ামী লীগ আসছের ভয়ে যে কোনো সময় ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা বাংলাদেশ ছাড়তে শুরু করবে। কোন দিকে দৌড় দিবে সেটা আমি জানি না। তার মানে এরা ভয় পাচ্ছে কখন আওয়ামী লীগ ফিরে আসে। আওয়ামী লীগ ফিরে আসলে তাহলে কি হবে, কি হতে পারে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিভিন্ন অনলাইন জরিপে ভোটের মাঠে বিএনপি জামাত এগিয়ে থাকলেও একজন বিশ্লেষক তিনি দাবি করছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হবে। দর্শক মণ্ডলী, আপনি কি তার সাথে সহমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করবেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হতে পারে? দর্শক মণ্ডলী, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, গতকাল ভারতে রয়ের প্রধানকে সরিয়ে দিয়ে অন্য একজনকে রয়ের প্রধান হিসেবে নিযুক্ত করা হলো। দর্শক মণ্ডলী, যাকে সরিয়ে দেওয়া হলো তার ব্যর্থতা ছিল 2024 সালে যে জুলাই অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে হবে সেই বিষয়টি তারা বুঝতে ব্যর্থ হয়েছে বা তারা সেই বিষয়টি জানতোই না। দর্শক মণ্ডলী, তাই ব্যর্থতার দায় নিয়ে তাকে সরে যেতে হয়েছে এবং নতুন যে রয়ের প্রধান নিযুক্ত হয়েছেন তিনি নাকি দায়িত্ব নেওয়ার পরেই বলেছেন যে বাংলাদেশে অতি শীঘ্রই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগকে কিভাবে প্রত্যাবর্তন করতে হয় সেটা তিনি দেখবেন। তো প্রিয় দর্শক, তবে কি রয়ের প্রধানের প্ল্যানেই বাংলাদেশে ফিরতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একজন বিশ্লেষক করেছেন, সেই ভিডিওটি একটু পরেই দেখবেন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখবেন। দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভাগো আওয়ামী লীগ আসছের ভয়ে যে কোনো সময় ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা বাংলাদেশ ছাড়তে শুরু করবে। কোন দিকে দৌড় দিবে সেটা আমি জানি না। ভয়টা কতখানি তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, স্নায়ুর ভেতরে ঢুকে গেছে। রাজনীতির ভেতরে তারা ভূত দেখতে পাচ্ছে। হাসিনাকেই একমাত্র ভয় পাচ্ছেন ডক্টর ইউনূস। আজকের বাংলাদেশের রাজনৈতিক চেতনা এটাই। জানি না ডক্টর ইউনূস আল্লাহ খোদায় বিশ্বাস রাখেন কিনা। বিশ্বাস রাখলেও আল্লাহকে তিনি হয়তো এতটা ভয় পান না যতটা পান শেখ হাসিনাকে। বোঝাই যায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে এমন অস্বস্তি, ভয়, সন্দেহ, দমন নীতি সবই ডক্টর ইউনূস ও তার সরকারের ভীত এবং সন্ত্রস্ত হওয়ার গভীর ক্ষতচিহ্নর প্রমাণ। আল্লাহকে ভয় পেলে তো ডক্টর ইউনূস এসব কাজ করতেন না। সুতরাং শেখ হাসিনাকে ভয় পেয়েই যা করছেন দেশে। কেন ভয় পান বলুন তো ডক্টর ইউনূস? কোন সে সত্য যা ডক্টর ইউনূস এবং তার সঙ্গীদেরকে এতটা ভীত এবং সন্ত্রস্ত করে তুলেছে যে তারা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম নেওয়া ছাড়া এক গ্লাস পানিও মুখে দেন না? প্রতিদিন সকালে উঠে শেখ হাসিনা, দুপুরবেলা আওয়ামী লীগ, বিকেলবেলা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, এবং ঘুমোতে যাওয়ার আগে আরেকবার আওয়ামী লীগ আর শেখ হাসিনার নাম নিয়ে ঘুমোতে যান তারা। ওদিকে কিন্তু দিন রাত বলে যাচ্ছেন যে দেশে নাকি আওয়ামী লীগের অস্তিত্ব নাই, মানুষের মন থেকে আওয়ামী লীগ মুছে গেছে, শেখ হাসিনাকে মানুষ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ওমা, মিনিট খানিক যেতে না যেতেই আবার তারাই ডাক ছেড়ে ডুকরে উঠে ভাগো আওয়ামী লীগ আসতেছে। দেশের যে কোনো কোণে যে কোনো ঘটনার জন্য দায় চাপিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের উপর। বিমান বিধ্বস্ত হওয়া বলুন আর সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো বলুন, সবই নাকি শেখ হাসিনার নির্দেশে হচ্ছে দেশে। কিন্তু যখনই চাপ আসে, জনগণ কোথাও জড়ো হয় এই সরকারের বিরুদ্ধে, তখনই লালুরে ভুলুরে বলে রাজনৈতিক দলগুলো নেতাদেরকে যমুনায় ডেকে ডক্টর ইউনূস বলেন ভাগো আওয়ামী লীগ আসতেছে, মানে ওদের ঠেকাও। ও কেন এত ভয় আওয়ামী লীগকে? আমার ধারণা প্রথমত আওয়ামী লীগের শেকড়কে ভয় পায় এই সরকার এবং তার সঙ্গীরা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি ঐতিহাসিক ধারা, মুক্তিযুদ্ধের শক্তি এবং সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা। দ্বিতীয়ত শেখ হাসিনার আন্তর্জাতিক অবস্থান, মানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ সবখানে শেখ হাসিনা এখনো আলোচনার কেন্দ্রে। এমনকি ভারত তার নেতৃত্বে থাকা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ইউরোপ জুড়ে এখন আওয়ামী লীগের যারা আসতে পেরেছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে। তৃতীয়ত ধরুন ইউনূস সরকারের জনবিচ্ছিন্নতা, কোন নির্বাচন ছাড়াই সে ক্ষমতায় আসা সরকার, তার জনভিত্তির চেয়ে বেশি নির্ভর তার বাহিনীর উপর নির্ভর করে আছে এই সরকার। যে কোনো সময় এই লালু ভুলুদের লেলিয়ে দিয়ে উনি যা ইচ্ছা তাই করেন, মব লেলিয়ে দিয়ে যা ইচ্ছা তাই করেন।
এই বাস্তবতায় আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় জনভিত্তির দলকে যাকে সরিয়ে দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষ এখন বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, তাদের ফেরা মানেই ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীদের পতন। ক্ষমা চাচ্ছি শেখ হাসিনার কাছে, মারাত্মকভাবে ক্ষমা প্রার্থী, টায়ার্ড হয়ে গেছে অন্যায় অপরাধ দেখতে। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি ফিরে আসেন। আপনি যতদিন এটা তো বাস্তবতা। মানে কি রাজনীতিটা চলছে আপনি দেখুন। আমার চেয়েও ভালো জানেন আপনারা যে এই যে ভাগো আওয়ামী লীগ আসছে, এই বাক্যটি এখন সরকারের মুখে, সেনাবাহিনীর আলোচনায়, সংবাদ সম্মেলনে, এমনকি সচিবালয়ের চায়ের কাপে, পত্রিকার পাতায় তো আছেই। এটি রাজনৈতিক রসিকতা নয়, এটি একটি মূর্তিমান আতঙ্কের নাম। এই মুহূর্তে ইন্টারিম সরকারের জাতীয় অসুস্থতার নামও। আর এই আতঙ্ক এবং অসুস্থতা থেকেই আদালতের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসির রায় ইতিমধ্যে নাকি লেখা হয়ে যাচ্ছে। মানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে সেই পাঠ করা বাকি যে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই আগস্টে নাকি সে রায় দেওয়া হবে। যার জোশে সরকারের পণ্ডিত উপদেষ্টা তার বক্তৃতায় শেখ হাসিনাকে পাকিস্তানি সেনাবাহিনীর চেয়েও হিংস্র আর ভয়ঙ্কর প্রমাণের বাণী দিয়েছেন। লোকে সমালোচনা শুরু করলে আবার তিনি দুঃখ প্রকাশ করেছেন। আনুষ্ঠানিকভাবে পরাগ জৈন নতুন রয়ের ডিরেক্টর আনুষ্ঠানিকভাবে কালকে জয়েন করলেন। এতদিন তার অন্যত্র সিঁদুর, এই পরাগ জৈন কিন্তু সিঁদুরের মেন কারিগর। অজিত দোভাল প্ল্যানটা করেছিলেন, এক্সিকিউশন করেছিলেন কিন্তু এই পরাগ জৈন। এই পরাগ জৈন কালকে প্রথম দায়িত্ব নিলেন। তার আগে ছিলেন রবি সিনহা। এই রবি সিনহাকে সরিয়ে দেওয়া হলো একটাই কারণে, রবি সিনহা বাংলাদেশে এই যে ভেতরে ভেতরে যে একটা চক্রান্ত চলছে সেটা রবি সিনহা খবর নিতে ব্যর্থ হয়েছিলেন। যেখানে ব্যর্থতার দায় আছে সেখানে সরে যেতে হবে, এটাই হচ্ছে ভারতবর্ষ। দায় নিয়ে সরে যাও। পরাগ দায়িত্ব নেওয়ার পর একটা মন্তব্য করেছেন উনি সহকর্মীদের উদ্দেশ্যে যে বাংলাদেশের পরিস্থিতি খুব শীঘ্রই পরিবর্তিত হবে। খুব শীঘ্রই বলতে খুব শীঘ্রই, এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আমাদের কাছে যা খবর আছে সেই খবর অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ শহর দখল করে নেবে। এটা হচ্ছে পরাগ জৈনের নিজের মন্তব্য তার সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য। তিনি আরো বলেছেন যে বিভিন্ন রাষ্ট্রে এবং বিভিন্ন দেশে যে সফলতার সঙ্গে কাজ করছে, আজকে মোসাদ, কেজিবি, সিআইএ তাদের সঙ্গে রয়ের নাম উচ্চারণ হয়, তার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। এতে হিন্দু নির্যাতন নিয়ে ভারতবর্ষে কিন্তু সমস্ত দলগুলো একেবারে এককাট্টা হয়ে গেছে। তারা এই প্রশ্নে বিজেপির পাশে দাঁড়িয়ে, কে টিআরএফ করছে, কে কংগ্রেস করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, কে আরজেডি করছে, কে বিজেপি করছে, সেসব আর কেউ দেখছে না। এখন বলছে হিন্দু বাঁচাও। আর কতদিন লাগবে? এবার তো মোদিজি কিছু করুন। মোদিজি মুখে কিছু বলছেন না, কিন্তু ফায়ার টেস্টিং হচ্ছে শুনলাম শিলিগুড়ির ওদিকে, মিসাইল ফায়ার টেস্টিং হচ্ছে 400 কিলোমিটারের মধ্যে আওতার মধ্যে সমস্ত ট্রেনিং নেওয়া হচ্ছে। এখন এই যে রংপুর থেকে একেবারে কুমিল্লা থেকে রংপুর হিন্দু নির্যাতন যেভাবে হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশের কিন্তু মুখ দেখানোর জায়গা নেই। মোহাম্মদ ইউনূসের সরকার, মানে তার যে টিম, রাজনৈতিক দল এনসিপি, সে তো মুখ থুবড়ে পড়েছে। তার নেতারা সমস্ত চাঁদাবাজি আর মানে এ করে পয়দা তুলে আর সন্ত্রাস বাদিয়ে পুরো একেবারে মানে এনসিপি 12টা বাজিয়ে দিয়েছে। সুতরাং ইউনূস কিন্তু এনসিপি নিয়ে ভীষণ রকমের হতাশ। এনসিপি নিয়ে তারা কোনো মানে বক্তব্য শোনা যাচ্ছে না। এখন জামাতের হাতে তিনি বন্দী। রংপুরে যে সমস্ত অত্যাচারগুলো হচ্ছে, রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা, লুট, 2 দিনে শনাক্ত হয়নি কেউ, কোনোদিন শনাক্তও হবে না। এই যে কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে, যে ভদ্রমহিলা যিনি মানে প্রধান শিক্ষিকা ছিলেন, প্রধান শিক্ষিকা মানে উনি প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন, তাকে মানে জোর করে তাকে একটা ঘরে আটকে উলঙ্গ করে তাকে দিয়ে জোর করে পদত্যাগ করানো হয়েছে। মানে একটা মহিলাকে বিন্দুমাত্র সম্মান দেখানো, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ করতে জানে না। মানে এই মানুষগুলো এরা কিন্তু করতে জানে না। আর এর পেছনে নেপথ্য কারিগরকে জানেন? নেপথ্য কারিগর হচ্ছে, আমি বাংলাদেশের মানুষ তো জানে, আমি ভারতের মানুষকে জানাচ্ছি, নেপথ্যে কারিগর হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 26 অক্ষরের নাম যার, বরাবর আমি এখন মুখস্থ করে ফেলেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবা হচ্ছে এই ভদ্রলোক। এই ভদ্রলোকের এত গুণ, উনি সামান্য শিক্ষক ছিলেন, দুবেলা কোনো রকমের খাবার জুটত, এখন বাড়ির পর বাড়ি হাঁকিয়ে তুলছেন।
ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ, এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে। ইউনূস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত। প্রায় কথাটি এই জন্য বললাম, রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না। কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে, এই কথাটি ৫ আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন? ওয়াকারুজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও, এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখলো, এই সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন। ইউনূসের বিদায় নিশ্চিত, এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি। আসলে শাসন, প্রশাসন, অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, সব ব্যাপারেই এই ইউনূস সরকারের ব্যর্থতা এত গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানো নয়, সারা শরীর গলিয়ে ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে, তারা এখন চুপ। আমেরিকায় বাইডেন সাহেবের বিদায়ের পর কিছুদিন একটু কি হয় ভাব চলছিল। ট্রাম্প সাহেবও আদৌ সদয় ছিলেন না ইউনূসের ওপর। এখনো যে তিনি সদয় তা নন, শুধু করিডর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে, সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনূসকে বহাল রেখেছেন পদে। এর ওপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে, তার কুফল যে কতটা ভুগতে হবে দেশকে, সেটা যারা সরকারে আসবে ইউনূসের পর তারা হাড়ে হাড়ে টের পাবে। এই মুহূর্তে ইউনূসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের, তাই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। বাংলাদেশের সেনার কাছেও সিগন্যাল পাঠাচ্ছে আমেরিকা। এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকারুজ্জামানের কাছে, সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনূস তুমি যাও। আধিকারিক পুষ্টি পায়নি বটে, এবং এসব ব্যাপারে আধিকারিক পুষ্টি হয়ও না, তবু খবর পেয়েছি ইউনূসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব। বলা বাহুল্য, নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনূস নেই, সে জায়গায় এসেছে বিকল্প সরকার। যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, যে ইলেকশনে অংশ নেবে আওয়ামী লীগও। ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুষ্ঠু নির্বাচন হলে, রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। সুতরাং তাকে চলে যেতে হবে। কিন্তু আসন তো খালি থাকবে না, সরকারে বসতে হবে কাউকে না কাউকে। কে বসবে বা বসতে পারে, কে নিতে পারে দেশের দায়িত্ব, এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা, যারা 3 মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন। কিন্তু তারাও যদি হয় ইউনূসেরই এক পথের পথিক, তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধফুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন, টাইম কিল করতে থাকেন, তাহলে কি হবে? কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না। স্যার, পারেন না, সেটা হয় না। যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না। আপনারা বলতে পারেন ইউনূস সরকার কি রয়েছে সংবিধান মেনে? না, মেনে নেই, আর সেজন্যই তো তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে, এবং ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির শাসন, তার থেকে বড় কথা কি জানেন, রাষ্ট্রপতির শাসন জারি করার কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশের সংবিধানে। ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতির শাসন হতে পারে, কিন্তু কেন্দ্রে কখনো রাষ্ট্রপতির শাসন ভারতেও হতে পারে না। এটা একই অবস্থা বাংলাদেশও। তৃতীয় যে সরকার গঠনের সম্ভাবনা, সেটি হলো ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো, সরকার চালানো। বাংলাদেশের সংবিধানের 9 এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে দেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার। যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা, নাগরিকদের স্বাধীনতা, অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।